আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকের আমার এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম, শুভেচ্ছা রইল তোমাদের প্রতি অনেক। আমরা গতদিন স্থিতিবিদ্যা শুরু করেছিলাম। আমরা স্থিতিবিদ্যার যে প্রথম অনুসরণী 8-এর এ, সেখান থেকে অঙ্ক করেছি। আজকেও আমরা সেখান থেকে কিছু সমস্যার সমাধান করব এবং যে বলের যে সামুদ্রিক সূত্র প্রয়োগ করেছিলাম আমরা, বলের সামুদ্রিক সূত্রের যে সেখান থেকে বৃহত্তম লব্ধি এবং ক্ষুদ্রতম লব্ধি ব্যবহার করতে হয়, সেই বৃহত্তম লব্ধি কত এবং ক্ষুদ্রতম লব্ধিটা কত হয় সেটা বের করে নিয়ে তারপরে আবার কিছু সমস্যার সমাধান করব। তো আমরা প্রথমেই তোমার বইয়ের 18 নম্বর সমস্যাটা আমরা সমাধান করতে চাই। তোমরা 18 নম্বর সমস্যাটা দেখো। এখানে বলেছে যে কোনো কণার উপর ক্রিয়ারত পি ও কিউ দুটি বলের লব্ধি পি বলের উপর লম্ব এবং এর মান কিউ মানের বল দুটির বলের 2/3 সমান। কিউ মানের বলের 2/3 সমান। পি ও কিউ বলের অনুপাত নির্ণয় করো। তাহলে দেখো, আমি যে ছবি দিয়েছি তাতে আমরা দেখতে পাচ্ছি যে পি মানের বল আর কিউ মানের বল দুটো আছে, তাদের লব্ধি বলছে যে পি বলের সাথে লম্বভাবে ক্রিয়া করে। হ্যাঁ, আমরা লব্ধি কিন্তু সাধারণ 8 ব্যবহার করি। সেই 8টা দেওয়া আছে হলো কিউ এর 2/3 সমান, তার মানে 3/2 ভাগ। কিউ এর 3/2 ভাগ। এখান থেকে এই বল দুইটার অনুপাত নির্ণয় করতে বলেছে। আমরা ধরে নিলাম যে এই বল দুইটা পরস্পর আলফা কোণে ক্রিয়া করে। তাহলে প্রথমে তোমাকে আমি অঙ্কটা বুঝিয়ে দিই, তারপরে আমি লিখে দেব। এখানে খেয়াল করো যে মধ্যবর্তী কোণটা ধরে নিলাম আলফা, আর লব্ধিটা পি বলের সাথে যে কোণ তৈরি করে সেটাকে আমরা কি বলি, থিটা। সেই থিটা ইকুয়াল দেয়া আছে হলো থিটা ইকুয়াল দেয়া আছে 90 ডিগ্রি। তাহলে তুমি যে সূত্র যেটা জানো সেটা কি জানো বলো দেখি। tan থিটা ইকুয়াল, tan থিটার জায়গায় আছে 90 ডিগ্রি, তাহলে tan 90 ডিগ্রি ইকুয়াল তুমি জানো কিউ সাইন আলফা। তার মানে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। এইটা আমরা গণিতের সূত্র শিখেছি, তাই না? বড় সামুদ্রিক সূত্র শিখেছি না? হ্যাঁ, যে এরকম তোমার যদি কি থাকে, এটা যদি হয় লব্ধি, এই কোণটা যদি হয় থিটা, এই পুরো কোণটা যদি হয় আলফা, এটা পি, এটা যদি হয় কিউ, তাহলে এখান থেকে কি পাই, tan থিটা ইকুয়াল কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। এটা পেয়েছি। হ্যাঁ, এই সূত্র প্রয়োগ করলাম এখানে যে tan 90 ডিগ্রি ইকুয়াল কিউ সাইন আলফা ডিভাইডেড পি প্লাস কিউ কস আলফা। ঠিক তো? হ্যাঁ, এটা বুঝেছো তো? আচ্ছা, তাহলে এইটাকে আমরা দেখো, এখানে মান একটা tan 90 ডিগ্রি একটা মান আছে, আমরা জানি tan 90 ডিগ্রি মান কি, অসংজ্ঞায়িত। তো অসংজ্ঞায়িত মান থেকে এটা বের করা অনেকে একটা ভুল করার সম্ভাবনা থাকে। অসংজ্ঞায়িতকে আমরা অনেক সময় 1/0 লিখি এরকম, কিন্তু সবসময় 1 ভাগ অসংজ্ঞায়িত কিন্তু 0 হয় না। তুমি 1/0 লিখবা, আমি যদি 100/0 লিখি, হতে পারে না? হতে পারে। আচ্ছা, তাহলে আমরা এটাকে যদি ওই রকম না লিখে এটাও লিখি যে cot 90 ডিগ্রি, মানে এটা উল্টে দিই, তাহলে এটা কি হয়ে যাবে, p প্লাস কিউ cos আলফা ডিভাইডেড বাই কিউ সাইন আলফা। এখন এটার মান হলো 0, তাহলে 0 ইকুয়াল p প্লাস কিউ cos আলফা ডিভাইডেড কি কিউ সাইন আলফা। ঠিক না? তার মানে তুমি এখান থেকে পাচ্ছ যে p প্লাস কিউ cos আলফা ইকুয়াল 0, তাহলে কিউ cos আলফা ইকুয়াল কত হয়, মাইনাস পি। এই মানটা পাওয়া যায়। ঠিক আছে, বলো। আচ্ছা, এখন আরেকটা যে শর্ত দেয়া আছে, সেই লব্ধিটা হলো কত, কিউ বলের 2/3 সমান। আমরা যে বলের সামুদ্রিক সূত্র যেটা জানি সেটা কি, লব্ধি স্কয়ার, লব্ধির বর্গ, এইটার স্কয়ার ইকুয়াল কি হবে, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq ইনটু cos আলফা। এটা জানি। তার মানে এটা হলো 4q স্কয়ার ভাগ 9 ইকুয়াল পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2, এই কিউ cos আলফার মান বের করে রাখলাম, মাইনাস পি। তাহলে এখানে হচ্ছে পি স্কয়ার প্লাস কিউ
স্কয়ার মাইনাস 2p স্কয়ার, এটা হচ্ছে গিয়ে তোমার 4q স্কয়ার সমান। তার মানে এখানে কি পাওয়া যায়, q স্কয়ার মাইনাস p স্কয়ার। তাহলে এখান থেকে আমরা যদি সরল করে দেই, দেখো 4q স্কয়ার ইকুয়াল 9q স্কয়ার মাইনাস 9p স্কয়ার। এটা যদি বসে নিয়ে আসি তাহলে 9p স্কয়ার, 9 থেকে 4 বিয়োগ করলে কত হয় 5q স্কয়ার। তার মানে p স্কয়ার ভাগ q স্কয়ার ইকুয়াল 5 ভাগ 9, তাহলে p ভাগ q ইকুয়াল √5 ভাগ কত হবে 3। তাহলে আমরা এখান থেকে অনুপাতটা বের করতে পারবো। আমি বুঝিয়ে দিলাম, লিখে মানে একটু রাফ লিখে দিয়েছি। আমি প্রথম কয়েকটা অঙ্ক তোমাকে ডিটেলস ভাষাও লিখে দিতে চাই। চলো আমরা এবার দেখি ভাষাটা কি লিখবো। তোমরা খেয়াল করো, আমি লিখেছি যে ধরি বল দ্বয় পরস্পর আলফা কোণে ক্রিয়াশীল। তাহলে প্রথম শর্ত মতে tan 90 ডিগ্রি ইকুয়াল q sin আলফা ডিভাইডেড বাই p প্লাস q cos আলফা, যেহেতু থিটা ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে আমি রাফে যা করে দেখিয়েছি সেটাই এখানে লিখলাম, যে cot থিটা, থিটার জায়গায় 90 ডিগ্রি, cot 90 ডিগ্রি উল্টে দিয়েছি, p প্লাস q cos আলফা ডিভাইডেড বাই q sin আলফা। cot 90 ডিগ্রি মান 0, তাহলে 0 সমান এটা হলো। এখান থেকে আমরা পেলাম p প্লাস q cos আলফা ইকুয়াল 0, তার মানে q cos আলফা ইকুয়াল মাইনাস p। এটা ইকুয়েশন নাম্বার দিয়ে রাখলাম। তো এখন দ্বিতীয় যে শর্ত, সেই শর্ত অনুসারে লব্ধি বর্গ ইকুয়াল p স্কয়ার q স্কয়ার 2pq cos আলফা। যেহেতু এখানে r ইকুয়াল টুয়াইস q ভাগ 3 এটা দেয়া আছে, তাই না? এটা দেয়া আছে, তার মানে বর্গ করে নিলে 4q স্কয়ার ভাগ 9 ইকুয়াল p স্কয়ার q স্কয়ার প্লাস 2p, এইটা মান বসাই দিলে মাইনাস p। তাহলে এটা মাইনাস 2p স্কয়ার হলো, তার মানে q স্কয়ার মাইনাস p স্কয়ার পেলাম। তার মানে এখান থেকে আমরা এই লাইন থেকে আমরা পাচ্ছি 4q স্কয়ার ইকুয়াল 9q স্কয়ার মাইনাস 9p স্কয়ার। আমরা যদি পক্ষান্তর করি, এটাকে বসে নিয়ে আসি, এটাকে বসে নিয়ে যাই, তাহলে পাওয়া যায় 9p স্কয়ার ইকুয়াল 5q স্কয়ার। তাহলে এখান থেকে p স্কয়ার ভাগ q স্কয়ার ইকুয়াল 5 ভাগ 9, তার মানে p ভাগ q ইকুয়াল হচ্ছে √5 ভাগ 3। তার মানে p অনুপাত q ইকুয়াল √5 অনুপাত 3। তাহলে আমরা এই যে সমস্যাটা সমাধান করলাম, এখানে দেখো আমরা একটা ছবি দিয়েছি, ছবির থেকে অঙ্কটা করলাম আমরা, কিন্তু ছবির কিন্তু কোনো বর্ণনা নাই। কিন্তু তুমি যদি ছবিটা না দাও তাহলে কিন্তু অঙ্কটা করা সম্ভব নয়। তাই এই জন্য বলছি যে ছবি অবশ্যই দিবে। ছবিতে যদিও নাম্বার নাই, কিন্তু তোমাকে ছবি অবশ্যই দিতে হবে। আমরা এবার 16 নম্বর অঙ্কটা করব। এখানে বলেছে যে কোনো কণার উপর একই সময়ে ক্রিয়াশীল দুইটি বলের লব্ধি এদের বৃহত্তর বলটির ক্রিয়ারেখার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আর বৃহত্তর বলটিকে দ্বিগুণ করলে উক্ত কোণটি 30 ডিগ্রি হয়। বল দ্বারা অন্তর্গত কোণ নির্ণয় করো। আমি তোমাদের যথারীতি প্রথমে ছবি দিয়ে বুঝিয়ে দিচ্ছি আর লেখাটা পরে লিখে দিচ্ছি। তাহলে কি আছে, যে কোনো কণার উপর একই সময়ে ক্রিয়াশীল দুইটা বল, এদের লব্ধি, এদের যে এই বল দুইটার মধ্যে যেটা বড় বল, তাদের সেই বলের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে। তা আমরা যদি ধরে নিই বল দুইটা, একটা হলো পি, একটা হলো কিউ, বলে দিলাম যে পিটা হলো কিউ এর চাইতে বড়, তাহলে লব্ধির মান যাই হোক না কেন, সেই লব্ধির ক্রিয়ারেখা পি বলের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে এই শর্ত মতে তুমি কি লিখবা, এখান থেকে লিখবা যে tan 60 ডিগ্রি ইকুয়াল কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ cos আলফা, এটা লিখবা, তাই না? যদি মধ্যবর্তী কোণটা কি হয়, তোমার আলফা হয়, তাহলে এইখানে tan 60 ডিগ্রি মান কত, √3। তার মানে √3 ইকুয়াল কিউ sin আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ cos আলফা। এটা নাম্বারিং করে রাখবো আমরা, ঠিক না? আচ্ছা, এখন বলছে যে যদি এই পি বলটাকে দ্বিগুণ করে দেওয়া যায়, তার মানে এখানে ছিল পি, এখন হয়ে গেল বোধহয় 2p। তাহলে লব্ধি তো সরে যাবে। আগে ছিল মনে করো এরকম ছিল লব্ধি, এরকম ছিল, এখন লব্ধি চলে গেল এইদিকে, হ্যাঁ, তাহলে লব্ধিটা এইখানে গেল। তাহলে বলছে যে এই কোণটা, এই লব্ধিটা যদি বলি আমি r1টা এর সাথে কোণ করে যেটা, সেটা হলো 30 ডিগ্রি। বুঝতে পেরেছো যে এই তোমার আগের যে লব্ধিটা সেটা পি বলের সাথে করেছিল 60 ডিগ্রি, এবার তো বলটা চলে গেল, হয়তো এই লব্ধিটা এদিকে চলে গেল, এই লব্ধিটা এর সাথে করছে 30 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে তুমি কি লিখবা, tan 30 ডিগ্রি ইকুয়াল কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ cos আলফা।
tan থার্ড ডিগ্রি মান কত? tan থার্ড ডিগ্রি মান হলো 1/√3, 1/√3। তাহলে q sin alpha divided by p plus q cos alpha, এটা হলো 2। তাহলে এখান থেকে তোমাকে কি করতে হবে, এই আলফার মানটা বের করতে হবে, মধ্যবর্তী কোণ নির্ণয় করতে। এই দুইটা সমীকরণ থেকে তোমাকে আলফার মান বের করতে হবে। আমরা কিভাবে করব সেটা এখন তোমার যে পদ্ধতি তুমি জানো, ভাগ করা, গুণন করা, যোগ করা, বিয়োগ করা, এগুলো যে কোনো পদ্ধতি তুমি অবলম্বন করলেই হবে। আমি ক্যালকুলেশন আমি যেভাবে করব তোমাকে সেভাবেই করতে হবে তা না, কিন্তু স্থিতিবিদ্যা, গতিবিদ্যার আমরা যে ভাষাগুলো অন্তত লিখে দেবো, আমি চেষ্টা করব সবচেয়ে কম ভাষা লেখার জন্য। একটু ভাষা লিখতে হয়, তো তোমরা এই ভাষাগুলো আয়ত্ত করার চেষ্টা করবে। ভাষা না লিখলে কিন্তু, শুধু ক্যালকুলেশন লিখলে কিন্তু অঙ্কগুলো হবে না, মনে রাখবে। আমি এই জন্য ভাষাগুলো লিখে দিচ্ছি। তো প্রথমে একটু বুঝিয়ে দিই অঙ্কটা, তারপরে এই ভাষা লিখে দেবো। এখন 1 কে যদি 2 দিয়ে ভাগ করি, দেখো এটাকে যদি ভাগ করে দিই, তাহলে এটাকে ভাগ করলে 3 কে এই 1/√3 দিয়ে ভাগ করলে 3 হয়, আর এটা ভাগ করলে এটা কি হয়, q sin alpha, q sin alpha কাটা যায়, এটা হয় এটা, তার মানে এটা কাটা যাবে, এইটা উপরে যাবে, এটা নিচে থাকবে, তাই না? হ্যাঁ, তাহলে থাকতেছে কত, ও এখানে p বলটাকে দ্বিগুণ করা হয়েছে 2p, তাহলে এইটা চলে যাবে, তাহলে এইটা চলে যাবে উপরে, তার মানে 2p plus q cos alpha ডিভাইডেড বাই এখানে থাকতেছে p plus q cos alpha, ঠিক না? হ্যাঁ, তাহলে এখানে এটা যদি বসে নিয়ে আসি, তাহলে 3p plus 3q cos alpha equal কি লেখা যায়, 2p plus q cos alpha। এইটা বসে নিয়ে আসলে 3p থেকে 2p বিয়োগ করলে হয় p, আর q cos alpha থেকে 3q cos alpha বিয়োগ করলে কি হচ্ছে 2q cos alpha। তাহলে p কে 2q cos, q এবং cos alpha এর মধ্যে প্রকাশ করতে পারলাম, তাই না? তো আমরা একটা কাজ করি, এখানে দেখো q sin alpha, q cos alpha, এখানে p আছে, একটা p আছে, p এর মানটা ওখানে বসাই দিই। 1 থেকে যদি আমরা পেয়ে যাই, তাহলে √3 ইকুয়াল q sin alpha ডিভাইডেড p এর জায়গায় লিখলাম 2q মাইনাস 2q cos alpha প্লাস q cos alpha, তার মানে এখানে পাচ্ছি এটা কত, q, তাহলে এটা হলো q sin alpha বাই q cos alpha, তাহলে q আর q কাটা যায়, তাহলে মাইনাস sin বাই cos মানে হলো মাইনাস কত, tan alpha, তাহলে মাইনাস tan alpha হলো √3, তার মানে কত হয় দেখো দেখি, tan alpha যদি মাইনাস √3 হয়, তাহলে মাইনাস tan 60 ডিগ্রি, তার মানে আমরা লিখতে পারি tan 180 মাইনাস 60, তাহলে কত হয়, tan 120 ডিগ্রি। তাহলে আমরা পেলাম বল দুইটার মধ্যবর্তী কোণ কত পেলাম, 120 ডিগ্রি। বুঝেছো? নিশ্চয় বোঝার কথা আর কি, বুঝেছো? এখন আমি দেখি তোমাদেরকে ডিটেলস লিখে দিচ্ছি। দেখো আমি লিখেছি যে ধরি পি ও কিউ মানের বল দ্বয় পরস্পর আলফা কোণে ক্রিয়াশীল, যেখানে পি ইজ গ্রেটার দ্যান কিউ। তোমাকে বলেছে যে একটা বৃহত্তর বল আছে, হ্যাঁ, এই জন্য আমরা পি বলটাকে বড় ধরে নিয়েছি, এবং পি বলের সাপেক্ষে আমরা লব্ধির যে দিকটা পি বলের সাথে কত কোণ তৈরি করলো সেটা অঙ্কন করে দেখা দিয়েছি। তোমাদের আবারও বলছি যে ছবিটা দিয়েছি, কিন্তু ছবির কোনো বর্ণনা এখানে আমার নেই, এখন তো বাধ্য না হলে আমি ছবির বর্ণনা দেবো না। তো পি বলের সাথে এই লব্ধিটা কত কোণ করছে, 60 ডিগ্রি কোণ করেছে, আমরা একেবারে সরাসরি লিখে দিচ্ছি। লব্ধির মান কত সেটা কিন্তু কিছুই লিখিনি, কারণ লব্ধি আমার দরকার নেই, শুধু কোণটা দরকার। তাহলে আমরা দেখলাম প্রথম শর্ত মতে tan 60 ডিগ্রি ইকুয়াল q sin alpha ডিভাইডেড বাই p প্লাস q cos alpha। এখান থেকে আমরা √3 ইকুয়াল q sin alpha ডিভাইডেড বাই p প্লাস q cos alpha এটা লিখে রাখলাম। যেহেতু ক্যালকুলেশন একবার দেখাই দিয়েছি, এজন্য এখানে বুঝতে আরো সুবিধা হওয়ার কথা। আর দ্বিতীয় শর্ত মতে, অর্থাৎ পি বলটাকে যখন দ্বিগুণ করে দেওয়া হলো, তখন লব্ধিটা কি করলো, এর সাথে এই দ্বিগুণের সাথে, দ্বিগুণ বলের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করলো। তাহলে tan 30 ডিগ্রি ইকুয়াল q sin alpha ডিভাইডেড বাই p এর জায়গায় 2p প্লাস q cos alpha। এখান থেকে আমরা পেলাম 1/√3 q sin alpha ডিভাইডেড বাই 2p প্লাস q cos alpha। তাহলে আমরা যদি এই ইকুয়েশন 1 কে 2 দ্বারা ভাগ করে দেই, এটাকে যদি আমরা ভাগ করে দিই, দেখে দিয়েছি √3 divided by 1/√3 equal q sin alpha divided by p plus q cos alpha, তারপরে all divided by q sin alpha divided by 2p plus q
কস আলফা। তুমি এখন খেয়াল করো, এইটা তো উপরে চলে যাবে, √3 এর সাথে √3 গুণ করলে 3 হয়, এইটা কাটা যাবে, এইটা উপরে চলে গেল, 2p + q cos আলফা ডিভাইডেড বাই p + q cos আলফা হলো। আর এর সাথে এটা গুণ হবে, 3p + 3q cos আলফা = 2p + q cos আলফা। তাহলে এইটা যদি এই পাশে নিয়ে আসি, বিয়োগ করলে p হয়, এটা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে -2q cos আলফা হয়। এখন এই p এর মানটা যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই দিই, তুমি 1 নম্বরে বসাবে কেন, 2 নম্বরেও বসাইতে পারি, তাই না? কিন্তু আমি এখানে বসাইনি, কারণটা হলো এখানে 1/√3 আছে, এই ভাগ আকার আছে, এখানে আছে, তুমি এটা বসাইলেও হবে। আচ্ছা, তাহলে এখানে যদি বসাই দিই, তাহলে এই 1 নং p এর মান বসিয়ে পাই কি লিখলাম, √3 q sin আলফা ডিভাইডেড বাই, এখানে আমরা p এর জায়গায় লিখেছি, p এর জায়গায় কি লিখেছি, 2q -2q cos আলফা + q cos আলফা। এখন বাকি ক্যালকুলেশনটা আমরা করে নেব। তাহলে দেখি এখন কি পাওয়া যায়। দেখো এখানে তাহলে আমরা কি পাচ্ছি, যে √3 বা √3 উপরে পেলাম আমরা q sin আলফা ডিভাইডেড বাই, এটা থেকে বিয়োগ করলে হচ্ছে -q cos আলফা, q আর q কাটা যায়, মাইনাস থাকে, sin ভাগ cos হলো গিয়ে কত হয়, tan আলফা হয়। তাহলে আমরা এখান থেকে দেখি যে tan আলফা -√3। হ্যাঁ, তো তুমি জানো যে √3 মান কখন হয়, যদি tan 60 ডিগ্রি হয়। তাহলে আমি সেটা এখানে লিখে দিই যে tan 60 ডিগ্রি। এখন tan আলফা -tan 60 ডিগ্রি, তাহলে এইটাকে আমি মাইনাসটাকে উঠাইতে হবে। তুমি জানো যে এইখানে tan পজিটিভ, এইখানে tan পজিটিভ, আর বাকি কোথায় কোথায় নেগেটিভ, এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ, তাই নাকি? তাহলে আমরা কি করব, এইটা লিখতে পারি, দেখো tan 180 ডিগ্রি -60 ডিগ্রি, মানে 180 - 60, এই ঘরে ট্যানটা হলো নেগেটিভ। আমরা নিশ্চয়ই মনে আছে, আমরা ত্রিকোণমিতিতে এই ফর্মুলাগুলো পড়েছি, যে tan 180 ডিগ্রি - θ = -tan θ। তাহলে এটা লিখতে পারতেছি কত, tan 120 ডিগ্রি। তাহলে tan আলফা tan 120 ডিগ্রি, তাহলে আলফা কত হলো, 120 ডিগ্রি। তাহলে বল দুটোর মধ্যবর্তী কোণ কত হলো, 120 ডিগ্রি, যেটা তোমার কাঙ্ক্ষিত ফলাফল, এটাই চেয়েছে, রেজাল্ট হলো এটা, যে বল দ্বয় পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। আচ্ছা, আমরা যে অঙ্ক দুটো করলাম, কি কঠিন মনে হচ্ছে? আমার মনে হয় যে কঠিন মনে হওয়ার কথা না। তোমরা মনোযোগ দিয়ে যদি দেখো, শোনো, বোঝার চেষ্টা করো, তাহলে দেখবা যে এই বিষয়গুলো খুব সহজ হয়ে গেছে। এখন আমি পরে আর দুটো অঙ্ক করার জন্য, আর এই গ্রুপে আরো কিছু অঙ্ক আছে যেগুলো করার জন্য তোমাদেরকে আর একটা জিনিস জানতে হবে। দেখো, আমরা যে সূত্রগুলো জানি পরের সামুদ্রিক সূত্র থেকে, সেটা হলো যে লব্ধির মান যদি হয় r, তাহলে r আমরা পেয়ে যাই কি, যে √p² + q² + 2pq cos আলফা, ঠিক না? তুমি এখানে খেয়াল করো যে এই যে p এবং q, এইটা যদি একটা নির্দিষ্ট মানের হয়, ধরো এটা হলো p বল আর এটা হলো q বল, এই মধ্যবর্তী কোণ যদি হয় এটা, তাহলে লব্ধি মনে করো এটা পাওয়া গেল, লব্ধিটা পাওয়া গেল r। তো এখন ঠিক একই মানের বল আমরা এখানে প্রয়োগ করলাম, হ্যাঁ, ধরো একই মানের বল আমরা নিলাম, আচ্ছা ওই পাশে নেই, একটুকু বলে আমি এখানে নেব, এইটুকু বলে নেব, কিন্তু কোণটাকে স্থূল কোণ না করে সূক্ষ্ম কোণ করে দিলাম, তাহলে লব্ধিটা কি হবে, দেখো লব্ধিটা কি হচ্ছে, আগের সাথে বড় হয়ে যাচ্ছে। তার মানে বল যদি স্থির থাকে, বলের মান যদি স্থির থাকে, নির্দিষ্ট থাকে, তাহলে লব্ধির মান নির্ভর করে যে বল দ্বয়ের মধ্যবর্তী কোণ আছে তার উপরে, তাই না? তাহলে আমরা এখান থেকে দেখি, ছবির সাহায্য ছাড়াও এখান থেকে কিন্তু গণনা পাও, যে PQ যদি স্থির সংখ্যা হয়, তাহলে এই রাশিটার মান সর্বোচ্চ হবে যদি cos আলফার মান সর্বোচ্চ হয়। এটা তুমি কিন্তু পড়েছো, হ্যাঁ, ফিজিক্সে তো অবশ্যই পড়েছো। তো এইটা পড়েছো যে cos আলফার মান সর্বোচ্চ হলে r এর মান সর্বোচ্চ হয়।
আমরা হয়তো এটাও বলেছো যে কেন কস আলফা মান সর্বোচ্চ হলে আর এর মান সর্বোচ্চ হয়। হ্যাঁ, তাই সে বুঝিয়ে দিলাম এখানে ছবি দিয়ে যে পি কিউ যদি স্থির সংখ্যা হয়, ধ্রুব সংখ্যা হয়, তাহলে দেখা যায় যে মধ্যবর্তী কোণ বড় হলে লব্ধির মান কি হয়ে যায়, ছোট হয়। আর মধ্যবর্তী কোণ ছোট হবে যত, লব্ধির মান তত বড় হয়। সেটা এখান থেকে আমরা পাই যে কস আলফার মান যদি সর্বোচ্চ হয়, লব্ধিটা সর্বোচ্চ হবে। এখন আমরা জানি যে কস আলফার মান সর্বোচ্চ কত, 1, যখন কি, হ্যাঁ, যখন মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি বা 0 রেডিয়ান, তাই না? তাহলে আলফা ইকুয়াল কত, 0 ডিগ্রি। তাহলে আলফা যদি 0 ডিগ্রি হয় তাহলে লব্ধিটা কি হবে, সবচেয়ে বড় হবে। সেই ক্ষেত্রে cos আলফার মান পেলাম আমরা কত, 1। তাহলে আমরা দুইটা জিনিস দেখি একটা হলো আলফা যদি 0 ডিগ্রি হয় তাহলে লব্ধি সর্বোচ্চ হবে, এবং সেই ক্ষেত্রে বৃহত্তম লব্ধিটা কত হবে, সর্বোচ্চ লব্ধিটা কত হবে, যে cos আলফার মান 1 যদি এখানে বসায় দিই তাহলে r এর মানটা পাওয়া যাচ্ছে কত, p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq। cos আলফার মান হলো 1, তার মানে এটা আমরা লিখতে পারি p প্লাস q হোল স্কয়ার, তার মানে p প্লাস q। তাহলে লব্ধি ম্যাক্সিমাম হবে, বৃহত্তম লব্ধি পাওয়া যাবে কত, যে বল দুইটার যোগফলের সমান। বৃহত্তম লব্ধি হলো বল দুইটার যোগফলের সমান। অনুরূপভাবে বল দুইটা ক্ষুদ্রতম হবে কখন, যদি এইটার মান সবচেয়ে ছোট হয়। cos আলফার মান সবচেয়ে ছোট হয়, সবচেয়ে ছোট মান কত, -1। এর চেয়ে ছোট cos আলফার মান কিন্তু নাই। এটা কখন হয়, যখন cos আলফার মান কত হয়, 180 ডিগ্রি হয়। আমরা জানি cos 180 ডিগ্রি মান হলো -1। তাহলে এখানে তোমার cos আলফার মান -1 হলে সর্বনিম্ন হবে, এবং তাহলে আলফাটা কত পাবো, আলফা ইকুয়াল 180 ডিগ্রি হবে। তাহলে 180 ডিগ্রি হলে দুটো বলের লব্ধি সবচেয়ে ছোট হবে, এবং সেই ছোট মানটা কত হবে, তুমি যদি এখানে -1 বসিয়ে দাও, r ইকুয়াল √p স্কয়ার প্লাস q স্কয়ার মাইনাস 2pq, তাহলে এখানে তোমার পাওয়া যাবে p মাইনাস q হোল স্কয়ার, যদি p ইজ গ্রেটার দ্যান q হয়, অথবা q মাইনাস p হোল স্কয়ার যদি q ইজ গ্রেটার দ্যান p হয়। তাহলে এখানে এইটা পাবো কত, p মাইনাস q। তাহলে দুটো বলের বৃহত্তম লব্ধি হলো বল দুইটার যোগফলের সমান, আর দুইটা বলের ক্ষুদ্রতম লব্ধি হলো বল দুইটার বিয়োগফলের সমান। তাহলে আমরা দুটো জিনিস পেয়ে গেলাম কিন্তু, যে p এবং q মানের, যেখানে p ইজ গ্রেটার দ্যান q, দুইটা বলের বৃহত্তম লব্ধি p প্লাস q, আর ক্ষুদ্রতম লব্ধি p মাইনাস q, যদি p ইজ গ্রেটার দ্যান q হয়। বোঝা গেছে? তাহলে আমি একটি অঙ্ক তোমাদের করে দিই। এখানে তোমাদের আছে যেটা 19 নম্বর অঙ্কটা বলছে যে পরস্পর, দেখো বলেছে যে পরস্পর আলফা কোণে ক্রিয়াশীল পি ও কিউ, এখানে কিউটা বড়, বলছে পি ও কিউ মানের বলদ্বয়ের লব্ধির মান হলো 15 নিউটন, এবং লব্ধি পি বলের দিকের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। পি ও কিউ বলদ্বয়ের বৃহত্তম লব্ধি হলো 25 নিউটন। তাহলে বলদ্বয় নির্ণয় করতে বলছে। তো তুমি এখানে প্রথমে একটা ছবি দেখো, যে এইটার সাথে পি বলের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করেছে, এই জন্য আমরা পি বলটাকে আনুভূমিক বরাবর নিলাম, আর অপর বলটা কিউ বলটা বড়, এইটা বলছে লব্ধিটা পি বলের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করেছে, 90 ডিগ্রি কোণ তৈরি করেছে, 90 ডিগ্রি কোণ তৈরি করেছে। হ্যাঁ, বলেছে আলফা কোণে ক্রিয়ারত, কোণটা দেয়া আছে, টোটাল সমস্ত কোণটা দেয়া আছে হলো আলফা। আচ্ছা, কিউ ইজ গ্রেটার দেন পি, আর লব্ধির মান দেয়া আছে, এই লব্ধির মান দেয়া আছে হলো 15 নিউটন। এখন এইখান থেকে তাহলে তুমি কি লিখবা, যে এখান থেকে তোমার tan 90 ডিগ্রি ইকুয়াল পি আর কিউ, তোমার কি জানো, sin আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ cos আলফা, ঠিক না? এটাই তো লিখবো। হ্যাঁ, যেহেতু থিটা মানটা এখানে কত, 90 ডিগ্রি, তাহলে তুমি এখান থেকে যথারীতি cot 90 ডিগ্রি ইকুয়াল পি প্লাস
কিউ কস আলফা ডিভাইডেড বাই কিউ সাইন আলফা, তাহলে এটার মান হলো 0। তাহলে এখান থেকে আমরা এই মানটা পাবো কত 0। তার মানে কিউ কস আলফা ইকুয়াল মাইনাস পি, এটা একটা রাশি পাবো। আচ্ছা, এখন তোমার একটা কি দেয়া আছে যে বল দুইটার বৃহত্তম লব্ধি, বল দুইটার বৃহত্তম লব্ধি, বল দুইটার বৃহত্তম লব্ধি তাহলে কত পি প্লাস কিউ বা কিউ প্লাস পি ইকুয়াল দেয়া আছে হলো 25 নিউটন। 25 কিউ প্লাস পি ইকুয়াল হলো 25 নিউটন, ঠিক আছে। আচ্ছা, এখন তোমার এই যে 15 নিউটন বল তখন মধ্যবর্তী কোণটা হলো কত আলফা, এটা আমরা বের করে রাখলাম। এখানে তোমার আছে কত 15 স্কয়ার 15 নিউটনের বর্গ ইজ ইকুয়াল কি পাওয়া যাচ্ছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ cos অফ আলফা। তাহলে তুমি কিউ cos আলফার মান এখানে বের করছো কত মাইনাস পি, তাহলে এটা পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p ইনটু মাইনাস পি ইকুয়াল কি হচ্ছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2p স্কয়ার, তার মানে কিউ স্কয়ার মাইনাস কত পি স্কয়ার 15 বর্গ করলে কত হয় 225। তাহলে এইটা কি এক নাম্বার, হ্যাঁ এই এটা তো হলো না। এখানে দেখো হ্যাঁ ঠিক আছে, আমরা একটা কাজ করতে পারি যে এখানে তাহলে কিউ প্লাস পি ইনটু লিখতে পারি কিউ মাইনাস পি। তাহলে এইখানে দেখো কিউ প্লাস পি এর মান কত আছে 25, এইটার মান যদি হয় 25, তাহলে আমরা যদি এটা সরল করে দেই 225 ইকুয়াল হলো 25 গুণন কিউ মাইনাস পি, এটা কাটলে কত হয় 9 25 এ 225, তাহলে কিউ মাইনাস পি। তাহলে এইটাকে যদি বলি আমরা 1, এটাকে যদি বলি 2 বা এটাকে 1 এটাকে 2 বলি, তাহলে এই দুটো যদি যোগ বিয়োগ করি পি পি যোগ করলে পি পি কাটা যাবে, টয়েস কিউ 25 আর 9 যোগ করলে হয় 34, তার মানে কিউ ইকুয়াল হবে 17। আবার যদি 1 থেকে 2 আমরা বিয়োগ করে দেই, এটা থেকে বিয়োগ করে দেই কিউ কাটা যাবে 2p ইকুয়াল 25 থেকে 9 বিয়োগ করলে কত হয় 16, তাহলে p ইকুয়াল হয়ে যাচ্ছে কত 8। 16 আর 9 25, হ্যাঁ ঠিক আছে। তাহলে p এর মান পেলাম 8 আর q এর মান পেলাম কত 17। বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি দেখে আবার বুঝিয়ে দিই। আমাদের বলেছে যে আলফা কোণে ক্রিয়াশীল দুইটা বলের লব্ধি হলো 15 নিউটন, যা একটা বলের সাথে কি করে 90 ডিগ্রি কোণ তৈরি করছে। হ্যাঁ, আবার বলছে যে বল দুইটার বৃহত্তম লব্ধি হলো কত 25 নিউটন। হ্যাঁ, তাহলে আমরা প্রথম যে শর্ত সেই শর্ত থেকে আমরা কি পেলাম, যেহেতু লব্ধিটা পি বলের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করছে, তাহলে tan 90 ডিগ্রি ইকুয়াল কিউ sin আলফা ডিভাইডেড বাই পি cos আলফা। tan থিটার সূত্র প্রয়োগ করলাম, হ্যাঁ tan থিটার সূত্র প্রয়োগ করলাম, এটা বের করে রাখলাম এখানে। আবার দ্বিতীয় শর্ত হলো কত, যে দ্বিতীয় শর্ত হলো তোমার বল দুইটার বৃহত্তম লব্ধি হলো 25, এটাকে বের করে রাখলাম। আবার আমরা বলের সামান্তরিক সূত্র যেটা জানি প্রথম থেকে, সেখানে 15 স্কয়ার ইজ ইকুয়াল এটা পি স্কয়ার কিউ স্কয়ার 2p কিউ cos আলফা। আমরা না হয় এইটাই পুরোটা প্রথমে লিখে নিব, তারপরে এটা করব। হ্যাঁ, এটা পুরোটা লিখে নিয়ে এটা করব, তারপরে যোগ বিয়োগ করে ক্যালকুলেশনটা শেষ করে দেব। তা আমি এখন একটু ভাষাটা লিখে দেই, হ্যাঁ তোমরা দেখো। দেখো তাহলে আমি লিখলাম যে প্রদত্ত বলয়ের মান পি ও কিউ, যেখানে কিউ ইজ গ্রেটার দ্যান পি, এখানে কিছুই তোমাকে ধরতে হবে না, সব কিছুই দেয়া আছে। তাহলে প্রথম শর্ত মতে লব্ধি আর ইকুয়াল 15 নিউটন, অতএব 15 স্কয়ার ইকুয়াল পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা। জাস্ট 15 বর্গ করে 225 পেয়েছি, এটা লিখে রাখলাম। দ্বিতীয় শর্ত হলো যে লব্ধিটা পি বলের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে, অতএব দ্বিতীয় শর্ত মতে tan 90 ডিগ্রি ইকুয়াল কিউ sin আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ cos আলফা। আমরা cot 90 ডিগ্রি করলাম, উল্টে দিলাম এটাকে, তাহলে এখান থেকে আমরা কিউ cos আলফা ইকুয়াল টু মাইনাস পি পেলাম, ঠিক আছে। আচ্ছা, এটাও না হয় আমরা একটা নাম্বারিং করে রাখি 2। আর তৃতীয় শর্ত যেটা দেয়া আছে আমি বুঝে পেলাম, হ্যাঁ তোমাদের লেখা হয়েছে তো। আচ্ছা, তৃতীয় শর্ত মধ্যে কি লিখবো তাহলে বলো দেখি।
করছি। এইটা হলো, তাহলে আমার তৃতীয় শর্ত মতে আমাদের বৃহত্তম লব্ধি কিউ প্লাস পি ইজ ইকুয়াল দেয়া আছে হলো কত, 25 নিউটন। এইটা 3 লিখলাম, এটা ইকুয়েশন নাম্বার দিলাম 3। আমাদের ইকুয়েশন করা শেষ। এখন আমি এই মানটা এখানে বসিয়ে দিই। 1 নং এ কিউ cos আলফার মান বসিয়ে পাই, অথবা বলতে পারি যে সমীকরণে 1 ও 2 হতে পারি। এখন সমীকরণ 1 ও 2 নং হতে পাই কি পাই, এখানে কি দেওয়া আছে, 225 ইজ ইকুয়াল পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফার মান আমি লিখব মাইনাস পি। তাহলে এটা হলো মাইনাস পি, তার মানে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2p স্কয়ার। তাহলে এটা পাচ্ছি আমরা কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার, ঠিক না? কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার এটা পাচ্ছি। কি বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, তাহলে এইটাকে আমরা লিখতে পারি কিউ প্লাস পি ইন্টু কিউ মাইনাস পি। এখন কিউ প্লাস পি এর মান বের করে রাখছো তুমি কত, 25। এটা হলো 25 ইন্টু কিউ মাইনাস পি। এটা তুমি রাখো যে 3 নং হতে, 3 নং হতে। তাহলে 225 ইকুয়াল টু 25 কিউ মাইনাস পি। তাহলে তুমি কি পাবা, কিউ মাইনাস পি, এটাকে 25 তে ভাগ করলে পাওয়া যাচ্ছে 9। এটা হলো 4, সমীকরণ 4। তাহলে সমীকরণ 3 এবং 4 এখন যোগ করে দাও, যে 3 যোগ 4 নং সমীকরণ করে কি পাবো, এই দুটো যদি যোগ করে দেই তাহলে পাওয়া যায় 2q ইকুয়াল হলো গিয়া 34, অতএব q ইকুয়াল 17। হ্যাঁ, আর যদি 3 থেকে আমরা 4 বিয়োগ করে দেই, দুঃখিত যে প্রথম অংশে আমরা শেষ করতে পারলাম না ভিডিওটা, মানে সময় শেষ হয়ে গেছে। তা এখন দেখো আমরা ওই লেকচারেরই সংযুক্ত অংশ একটা, সেটা যে 3 থেকে 4 যদি বিয়োগ করে দেই, ওই 3, এই যে 3 কিউ থেকে এটা থেকে যদি এটা বিয়োগ করে দেই তাহলে পাবো আমরা 2p ইকুয়াল 16, দ্যাট ইজ p ইকুয়াল হলো 8। তার মানে আমরা পাচ্ছি নির্ণয় বল p ইকুয়াল হলো 8 নিউটন, q ইকুয়াল হলো কত, 17 নিউটন। প্রিয় শিক্ষার্থীরা, দেখো খুব অল্প সময়ের জন্য আমি শেষ অংশটুকু শেষ করতে পারিনি। হ্যাঁ, তোমাদের বলি যে আমাদের এই মাধ্যমে কিছু সীমাবদ্ধতা আছে, আমরা ইচ্ছা করলেও বেশি জিনিস এখানে করাইতে পারি না। আমরা যতটুকু পারছি তোমাদের জন্য চেষ্টা করছি করে দিতে। তোমরা বাসায় যে এখন আছে সবাইটুকু তোমরা সঠিক ব্যবহার করো, তাহলেই আমরা সার্থক হবো, আমাদের এই পরিশ্রম সার্থক হবে। হ্যাঁ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।